একবার ক্ষমতায় আসে যে একজন মন্ত্রী হয়ে যায়, সে চায় না যে আপনি তার বিরুদ্ধে কোনো কঠিন প্রশ্ন, তাকে নিন্দে, তাকে কঠিন প্রশ্ন কেউ চায় না। তফাৎটা হলো যে আজকে যে নরেন্দ্র মোদী অমিত শাহ যে সরকার এই 11 বছর হবে, ওরা খালি সহনশীলতা নেই, তারা তাদের মনের ভিতরে প্রতিহিংসা, তুমি আমার সঙ্গে নেই তার মানে তুমি আমার বিরুদ্ধে। যে ভারতবর্ষে একজন প্রধানমন্ত্রী যে কোনো দিনও আজ পর্যন্ত এরকম সবার সামনে বলে আপনি চাকরি প্রশ্ন ধৃতরাষ্ট্র হয়ে গেছে, তার 100টা বাচ্চা। মালেগাঁও বলে একটা এলাকা আছে, তার একটা গ্রামে কিছু লোক বলেছিল আমরা আশ্চর্য হয়ে গেছি নির্বাচনের ফলাফল, আমরা আলাদা একটা নির্বাচন করতে চাই, নাটক করতে হবে। এটা বৈজ্ঞানিক কারচুপি নয়, এটা কারচুপি। আমাদের চিফ ইলেকশন কমিশনার রাজীব কুমার, ওনার নাম মোহন ভাগবত বলেছেন, যখন মানুষ নিজেদের ভগবান মনে করে পরমাত্মা সৃষ্টি, এটা ভালো না। আমি অমরেন্দ্রদাকে বললাম যে আজকে যে মত প্রকাশের স্বাধীনতা এবং এই মত প্রকাশের স্বাধীনতায় আমাদের সংবিধান কি বলছে এবং আজকে ভারতবর্ষে কি অবস্থা বাস্তবটা, আমাদের 19(1) ধারা সহজভাবে লিখেছে যে প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। এখন আমাদের অনেক মৌলিক অধিকার আছে, এদের ভিতরে এইটা এই মত প্রকাশের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মৌলিক অধিকার। আমরা যারা সাংবাদিক, আমরা যেটা আমাদের অধিকার, এটা আমরা এই 19(1) ধারা থেকে। সমস্যাটা হয় 19(2) কি লিখেছে, reasonable restrictions of the right to free speech. Reasonable, যুক্তিগত, রেস্ট্রিকশন, প্রতিবন্ধ। কি বলছে কি যুক্তিগত, বা কে বলছে যুক্তিগত না? আপনার পাড়ার মাস্টার, আপনার থানার দারোগা, আপনার ম্যাজিস্ট্রেট বলছে, না আপনার পুলিশ কমিশনার বলছেন, বা সবচেয়ে উচ্চ ন্যায়ালয়, সবচেয়ে উচ্চ যে বিচারপতি সে চিফ জাস্টিস? এটাই তো স্পষ্ট না। সে যদি আজকে অদ্ভুত অদ্ভুত আমি কিছু দেখছি, কয়েক সপ্তাহ আগে কুণাল কামরা একটা ইউটিউবের একটা অনুষ্ঠানে প্রায় ঘন্টা খানেক ও বলেছিল, ব্যঙ্গ করলো। তো দুটো জায়গায় ওরা কিছু লোক মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দেকে ও বলেছে ও গদ্দার, মানে বিশ্বাসঘাতক। এটা কিন্তু ও প্রথম বলছে না। বিরোধী দলের নেতা যখন শিবসেনা দুটো ভাগ হয়ে গেল, তখন অনেকেই বলেছিল তুমি বিশ্বাসঘাতকতা করেছ। তারপর কি আইন শৃঙ্খলা কাগজে কলমে যা লেখা আছে আর কি কিছু গুন্ডা দিয়ে যেই জায়গায় এই অনুষ্ঠানটা হয়েছে, এই অনুষ্ঠানটা হয় বেশ কয়েকদিন পর, কয়েক মাস পরে এটা ইউটিউবে ওরা দিয়েছে। তো ওই এরকম একটা হল, ওটাকে একদম কষ্ট করে যে মালিক যারা, ওরা বলল তখন যদি এখানে ভবিষ্যতে এই লোকটাকে ডাকো, আমরা তোমাদের অবস্থা আরো খারাপ। তো ওই হলটাকে বন্ধ করে দিল। 3টে কেস, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট হলো, একের পর এক কেস করা হলো। আর একটা অদ্ভুত, ও ব্যঙ্গ করে কিছু কিছু জনপ্রিয় বলিউডের গান, ওদের ভাষাটা মধ্যে ভালো গাইতে পারে না, এই সুরে গেয়েছে। আপনারা দেখবেন অবশ্যই, আপনারা যারা দেখেন, ওই সুইডেনের একটা গান আছে হাওয়া হাওয়াই,
मिस्टर इंडिया हवा हवाई जन्म तानाशाही नरेंद्र मोदी अमित शाह केस করলো বিরুদ্ধে ও মুম্বাই একটা সময় থাকতে থাকে না তো হাতে এখন পন্ডিত চেন্নাই আছে আদালত গুরুত্ব এগোতে পারবে না কিন্তু একটা অদ্ভুত একটা ঘটনা হলো এরপর অদ্ভুত কয়েকটি জিনিস প্রথম হলো এই ভিডিওটা লোকপ্রিয়তা জনপ্রিয়তা সাংঘাতিকভাবে বেড়ে লক্ষ লক্ষ দেখলো আর লক্ষ লক্ষ লোক ওকে পয়সা দিতে শুরু করলো ওর একটা অ্যাকাউন্ট আছে বলো বিদেশ থেকে আমাদের দেশে কেউ 100 টাকা কেউ 500 টাকা কেউ 5,000 টাকা কেউ 50,000 টাকা যে কারণে ওরা ওর পেছনে লাগলো তার ঠিক বিপরীত তার মানে যা হলো সেটা ওনার পক্ষে খুবই ভালো নেই ওনাকে আপনি চিনি ব্যক্তিগত হবে এই ধরনের কাজ ব্যঙ্গ করা লোকেদের হাসানো নিশ্চয়ই বছর ধরে করছে আমার একটা ঘটনা হলো ঠিক কয়েকদিন কয়েকজন মহিলা একজন মহিলা সে ভোজপুরি ভাষায় গায়ক নাম নেহা সিং রাঠোর ও মানে ও ব্যঙ্গ করে यूपी में कहा बिहार में कहा वो गाइल वो हঠাৎ আমরা দেখলাম এই মহিলা গান গাইল না সোজা 10টা 12টা প্রশ্ন করলো তাতে প্রশ্ন করলো নরেন্দ্র অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী এই বর্ণনায় কি করলো পেহেলগামে কি করলো তোমরা কি করছিলে তোমরা অন্যদিকে তাকিয়েছিলে এই প্রশ্নগুলো আমাদের সবার মনে কিন্তু ও নেহা সিংকে অনেকে পছন্দ করে ওর গান অনেকে শুনে ওর গান অত্যন্ত জনপ্রিয় তো ও যখন হঠাৎ গান না গিয়ে ঠাট্টাই আর কি না করে খুব গম্ভীরভাবে একের পর এক প্রশ্ন করতে শুরু করল অন্যান্য এফআইআর তারপরে আরেকজন মহিলা অহমিয়া মহিলা সে হিন্দি পড়ায় লখনৌ বিশ্ববিদ্যালয় ওর ভালো নাম মাধুরী কাপতি তবে ওর যে নামে ও গান গায় ওর পরিচয় সেটা হলো ডক্টর মেডুসা আর ওর চ্যানেলটা হলো দুঃখ দর্শন ও আমাদের টেলিভিশনের পর্দায় ধরনের ভুয়ো খবর ঘৃণা ভরা খবর তথ্য প্রচার করা হয় আমাদের অর্ণব গোস্বামী অঞ্জনা অবকাশিয়া এই ধরনের ওদের ব্যঙ্গ এবং আমি একটা সাহেব বলে একটা ভিডিও তৈরি করেছিলাম ওই বছরখানেক আগে ওই অহমিয়া ভার্সনটা পুরো তৈরি করলো আমার কাছে একটা পয়সাও দেয়নি না বলে এটা আমি তোমার জন্য করবো পুরো গানটা অনুবাদ করা স্টুডিও দিয়ে রেকর্ড করা সবকিছু করতে তো এই মহিলা লখনৌ বিশ্ববিদ্যালয়ে ওকে একটা শোকজ নোটিস কারণ দেখাও নোটিস এবং ও বলছে আমি জানি না কতদিন আমার এই চাকরি দোষটা কি ওর স্বামী সে মুসলমান এবং ও প্রত্যেক সপ্তাহ প্রত্যেক মাসে আমাদের দেশ যারা চালাচ্ছে যারা ক্ষমতায় আছে তাদের ব্যঙ্গ করছে মানহানি ব্যঙ্গ স্যাটায়ার উইচ আরেকজন মহিলা ওনার নাম হল সমিতা বর্মা সে মানে ন্যাশনাল স্পোর্টস পার্সন সে খেলাধুলায় খুব ভালো ও একটা ভিডিও করে র্যান্টিং গোলা মানে একজন উন্মাদ হয়ে একজন মহিলা চুল এদিক ওদিক কিন্তু ওখানে ঘুরে যাচ্ছে খুব তাড়াতাড়ি বলে যাচ্ছে কয়েকটা কথা ওই 2 মিনিটের ভেতরে হয়তো ও 200-400 শব্দ বলবে
এবং ও একই জিনিস ব্যঙ্গ করছে এবং ঠান্ডা করছে, মজা করছে। এর কি হল? অন্যান্য লেগে গেল। কেন হচ্ছে এই ধরনের? এরা ঠিক আছে, এরা কোনোদিনও এদের সহনশীলতা ছিল না। আপনারা বলতে পারেন যে যারাই একবার ক্ষমতায় আসে সহনশীলতা, টলারেন্স শব্দটা ভুলে যায়। ঠিক আছে, আমি যে কোনো রাজনৈতিক দল আছে, ভারতীয় জনতা পার্টির কথা আমরা বলছি, একটা সময় এই রাজ্যে বামফ্রন্ট, আজকে তৃণমূল কংগ্রেস, অন্যান্য রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দল, কংগ্রেস পার্টি না, একবার ক্ষমতায় আসে, যে একজন মন্ত্রী হয়ে যায়, সে চায় না যে আপনি তার বিরুদ্ধে কোনো কঠিন প্রশ্ন, তাকে নিন্দে, তাকে কঠিন প্রশ্ন কেউ চায় না। তফাৎটা হলো যে আজকে যে নরেন্দ্র মোদী, অমিত শাহ যে সরকার এই 11 বছর হবে, ওরা খালি সহনশীলতা নেই, তারা তাদের মনের ভিতরে প্রতিহিংসা। তুমি আমার সঙ্গে নেই, তার মানে তুমি আমার বিরুদ্ধে। তুমি আমার সঙ্গে নেই, তুমি আমাকে সমর্থন করছো না, তার মানে তুমি টুকরে টুকরে জ্ঞান, তুমি দেশটাকে ভেঙে ফেলতে চাও। তুমি আমার সঙ্গে নাও, তার মানে তুমি খান মার্কেট জ্ঞান, লোটিয়ান্স জ্ঞান, আরবান নকশাল, শহরের নকশাল তুমি ভেতরে আছো। তো এইটা কেন আছে? আমরা এই গত 10 বছরের উপর দেখছি যে ভারতবর্ষে একজন প্রধানমন্ত্রী যে কোনো দিনও আজ পর্যন্ত এরকম সবার সামনে বলে আমাকে চাকরি প্রশ্ন করতে পারে। আমরা ইংরেজিতে যেটা বলি একটা প্রেস কনফারেন্স বা মিডিয়া কনফারেন্স, যে কেউ যা খুশি প্রশ্ন করতে পারে, সবার প্রশ্ন জবাব দেওয়া দরকার নেই। তবে সুযোগ একটা দিচ্ছে ভারতবর্ষের প্রত্যেক প্রধানমন্ত্রী একবার কেন, একদিন 10 বার, 15 বার, 20 বার সাংবাদিকদের মানে একটা সুযোগ দিয়েছে যে কোনো প্রশ্ন। এমনকি ট্রাম্প দেয়, ট্রাম্প মিথ্যে কথা বলে, সেটা আলাদা। তবে নরেন্দ্র মোদী একমাত্র ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই গত 10.5-11 বছরে একবারও মিডিয়া কনফারেন্স করেননি। আপনারা যারা করতে চান রাজদীপ সার্ভিসের বইটা করুন, কিভাবে রাজদীপ সার্ভিসে গুজরাটের দাঙ্গার পর ওকে প্রশ্ন করার চেষ্টা করেছিল, কিভাবে মনে রেখেছিল, কিভাবে কারণ থাপাকে 10 মিনিট পরে বলেছিল না এটা চলবে না। 2024 লোকসভা নির্বাচনের আগে আমরা দেখছি কিভাবে হঠাৎ নরেন্দ্র মোদী একের পর এক ইন্টারভিউ দিচ্ছে, সাক্ষাৎকার দিচ্ছে। কেউ বলেছিল প্রায় 80 জনকে দিয়েছে। তবে এদের বেছে নেওয়া হয়েছে, এরা কেউ ওকে কঠিন প্রশ্ন করেনি। এই 80 বার উনি সাংবাদিকদের সময় দিয়েছেন প্রশ্ন উত্তর, কেউ মণিপুরের কথাটা একবারও করেনি। যে আপনি দেশ বিদেশ ঘুরেছেন, আপনি প্রায় 200টা দেশ ঘুরেছেন, ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে গেছেন, আপনি প্রত্যেকটা ইউনিয়ন টেরিটরিতে গেছেন, আপনি মণিপুরে একবার জানেন কেন? এই প্রশ্নটা কেউ করেনি। তার মানে এরা কি সত্যি সাংবাদিক? না যেটা রবিশ কুমার বলে গদি মিডিয়া, যে তুমি যারা ক্ষমতায় আছে তাদের কোলে বসে আছে, সেই কুকুর তুমি কামড়াতেও পারো না, তুমি খালি তোমার লেজটা নাড়াচ্ছ, ঘেউ ঘেউ করতে পারো না। এই মিডিয়ার দুরবস্থা হলো কেন? আর মোদীর সঙ্গে, নরেন্দ্র মোদীর সঙ্গে খুব শক্তিশালী একজন লোক, ওনার নাম হলো হিরেন যোশী, ডক্টর হিরেন যোশী। উনি পুরো সবকে দেখাশোনা, কে সাংবাদিক, কোন সাংবাদিক কি প্রশ্ন করবে, কবে প্রশ্ন করবে, কাকে সাক্ষাৎকার দেওয়া হবে, এই ধরনের নিয়ন্ত্রণ আমার দেশের গণমাধ্যমের
ওপর আমরা কোনোদিনও দেখিনি। সেই জন্য আজকে বড় বড় যারা মিডিয়া সংস্থা আছে, যারা সরকারি বিজ্ঞাপনের উপর নির্ভর করে, যারা বড় বড় পুঁজিপতিদের আম্বানি আদানিদের কোম্পানিদের বিজ্ঞাপনের উপর নির্ভর করে, তাদের এই অবস্থা আছে, তাদের এই ব্যবস্থা আছে। কিন্তু ওরা কিন্তু লোকের মুখ বন্ধ করার চেষ্টা করা সত্ত্বেও পারছে। আজকে রমেশ কুমারের 1 কোটির বেশি ওর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব। আজকে চেষ্টা করা হচ্ছে ইউটিউব চ্যানেলগুলোকে বন্ধ করে দেওয়া। লখনৌয়ের 4 PM নিউজ বলে একজন সঞ্জয় শর্মা বলে, সেটা আমাদের তথ্য এবং প্রসারণ মন্ত্রণালয় ইউটিউবকে বলো বন্ধ করে দেওয়া, বেআইনি কাজ করছে। কি বেআইনি, কেন বেআইনি আমরা জানি না। এরকম আমরা দেখছি একের পর এক। একটা আপনি প্রধানমন্ত্রী ওনার একটা ভাষণ দিয়েছেন, বা অন্য কেউ রাজনৈতিক দলের নেতা সে কোনো একটা ভাষণ দিয়েছে, তার একটা অংশ আপনি তুলে দিয়েছেন, তাদের উপরে কপিরাইট স্ট্রাইক। মানে ইউটিউবকে বলা হয়েছে যে এরা আমাদের বৌদ্ধিক সম্পত্তির অধিকার ছিল, এরা আমাদের কপিরাইট ভায়োলেশন হচ্ছে। এইভাবে চাপ দেওয়া হচ্ছে স্বাধীন সাংবাদিকতা। এটা কেন হচ্ছে? অনেকগুলো কারণ আছে, কয়েকটা কারণ বলে আমি, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমি প্রশ্নের উত্তর দিতে রাজি আছি। আমি দেরি করে এসেছি, আপনারা সন্ধ্যেবেলা অনেকে বসে আছেন, বিবেচন ধরে বসে আছেন। এই কারণটা হল 2024 লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি দুর্বল হয়ে গেছে। 303টা লোকসভা আসন ছিল, সেটা 240 নেমে গেল, 63 কমে গেল। সংখ্যাগরিষ্ঠতা ওই 272, তার প্রায় 32 আসন কম। কেন? অনেকগুলো কারণ। একটা কারণ হলো যে উত্তরপ্রদেশ ওরা 30টা আসন, লোকে আশ্চর্য হয়ে গেছে যে অযোধ্যা ফায়জাবাদে বিজেপির প্রার্থী হেরে গেল। 6 জন কেন্দ্রমন্ত্রী, তাতে স্মৃতি ইরানি আছে, মেনকা গান্ধী আছে, অমিত শাহর ডান হাত অজয় মিশ্রা তিনি আছে, যে যার ছেলের বিরুদ্ধে অভিযোগ যে তোমরা যে কৃষকরা আন্দোলন করছিল তাদের মানে ওপর থেকে গাড়ি চালিয়ে দিয়েছ, লোকেদের মৃত্যু হয়েছে। আরো অনেক 6 জন আছে, এরা হেরে গেল। নরেন্দ্র মোদী নিজে বেনারস বারাণসী থেকে 2019-এ ও জিতেছিল 4,80,000। এবার ওটা 1.5 লক্ষে জিতে। আমাদের রক্ষামন্ত্রী রাজনাথ সিং এর একই অবস্থা, 33% কম হয়ে গেল বলে জিতের মার্জিন। তবে আমরা যেটা আজকে দেখছি, এরা সবাই কিন্তু আশ্চর্য হয়ে গেছে। সমাজবাদী পার্টিও আশ্চর্য গেল, তাদের 5টা লোকসভা সিট ছিল, সেটা 36টা হয়ে গেল। বিজেপি তো ভাবেই কোনোদিনও 36টা ছিল, সরি 63টা ছিল, 63 ছিল, ওটা 30টা হয়ে গেল। ওরা ভাবেই করে দিল। বিজেপি লোকেরা যাদের সঙ্গে আমরা যোগাযোগ করি তারা বলছেন না, আরো ভালো করবো। তার মানে কি? ওরা ঘাবড়ে গেছে। আমরা জানি যে নির্বাচনের আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, নরেন্দ্র মোদী, অমিত শাহ সম্পর্কটা অতটা ভালো। নির্বাচনের পর একজন আরেকজনের বলছে তোমরা দায়ী, মানে এক ধরনের তু মেয়ে যেটা বলা হয় হচ্ছে কে দায়ী। যোগী বলছেন তুমি আমার প্রশাসন চালাবার সুযোগ দাওনি, নিজেদের লোক বসিয়ে দিয়েছ, আমি যাদের টিকিট দিতে চেয়েছিলাম তাদের তুমি দাওনি। ওদের উল্টো দিকের লোকেরা বলছে যে না, আমাদের যখন নির্বাচন হয়েছিল তখন সাহায্য করেনি, তুমি নির্বাচনের যে যখন প্রচার করা হয়েছে তখন তুমি একটু সাহায্য করনি। তো এই ধরনের টুটু মেপে চলছে। কিন্তু লোকসভা নির্বাচনের পর দুটিতে জিনিস হয়েছে, যেটা আপনারা সবাই জানা খুবই দরকার।
ভারতীয় জনতা পার্টি দিল্লিতে জিতেছে, তার আগে ওরা হরিয়ানায় জিতেছে, এবং সঙ্গে সঙ্গে মহারাষ্ট্রে ওরা ভারতীয় জনতা পার্টির যে জোটটা ছিল, যেটা আমরা বলি মহাযুতি জোট, এরা জিতেছে। প্রত্যেকটা রাজ্যে লোকসভা নির্বাচনের ফলাফল একটা জিনিস দেখাচ্ছে, বিধানসভা নির্বাচনের ফলাফল। আমি আজকে একটা সার্বজনীন মঞ্চ থেকে দুটো কথা বলছি। গত বছর নভেম্বর মাসে মহারাষ্ট্রে যে বিধানসভা নির্বাচন হয়েছে, এই নির্বাচনে যেই ধরনের কারচুপি হয়েছে ভারতবর্ষের ইতিহাসে কোনোদিনও হয়নি। আমি সবার সামনে কথা বলছি। 5 মাসের ভেতর ভোটার, কজন ভোটার, যে আপনার ভোটার বলে কজন ছিল, প্রায় 40 লাখ, 39 লাখ নাম বেড়ে গেছে 5 মাসে, যেটা তার আগে 5 বছর হয়নি। ভারতবর্ষে মহারাষ্ট্রে কোথাও জনগণনা হয়নি। প্রত্যেক 10 বছরে একটা জনগণনা হয়। জাতিগত জনগণনার কথা আলাদা আলাদা, আমি একটু পরে বলছি। দুটো কথা আমি বলবো। তার আগে ভারতবর্ষে এবং এই বিশ্বের এই জায়গায় জনগণনা হয়নি প্রথমবার। 1881 ব্রিটিশরা শুরু করেছিল। তারপরে প্রত্যেক 10 বছর জনগণনা হয়েছে। 1931-এ ওই জাতি নিয়েও প্রশ্ন করা হয়েছিল, তারপরে করা হয়নি। আলাদা আলাদা রাজ্যে হয়েছে, সেটা আলাদা। দুটো বিশ্বযুদ্ধ হয়ে গেছে, ভারতবর্ষ বিভাজন হয়ে গেছে, পাকিস্তান হয়ে গেছে, পূর্ব বাংলা হয়ে গেছে, যেটা আজকে বাংলাদেশ। জনগণনা হয়েছে কোভিডের সময় 2020-তে শুরু করার কথা ছিল, 2021-এর সময় করা হয়নি। আজকে 5 বছর পর, 4.5 বছর পর কেন হয়নি? ঠিক আছে, মহারাষ্ট্রে ফিরে দেওয়া হয়, যদি জনগণনা হতো সেটা আলাদা কথা। তবে লোকেরা, যারা ডেমোগ্রাফার আমরা বলি, যারা এই জনসংখ্যা কি হওয়া উচিত বা উচিত না, কি গতিতে বাড়ছে বা বাড়ছে না, যারা এইসব নিয়ে পড়াশোনা করে, তাদের মতামত হলো যে মহারাষ্ট্রে আজকে পপুলেশনটা কত হওয়া উচিত। আপনি আশ্চর্য হয়ে যাবেন, 1 জানুয়ারি 2024, যারা 18 বছর হয়ে গেছে তাদের, সেই দিন যে কজন মানুষ মহারাষ্ট্র রাজ্যে, ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্যে উত্তরপ্রদেশ, তারপরে মহারাষ্ট্র, যে কজন লোক ভোটার, যারা 18 বছরের উপর, তাদের বেশি লোকের নাম আমরা ভোটার বলে সম্ভব? এটা সম্ভব? একজন ঠিকানায় দেখা যাচ্ছে 1000 লোক, মহিলাদের হস্তের মতো ছিল। একজন লোক সে ধৃতরাষ্ট্র হয়ে গেছে, তার 100টা বাচ্চা, 6 জন বাচ্চা 80 বছর হয়ে গেছে। সেটা ইলন মাস্কেরও হয়নি, ইলন মাস্কও করতে পারেনি। অদ্ভুত অদ্ভুত ব্যাপার। মালেগাঁও বলে একটা এলাকা আছে, তার একটা গ্রামে কিছু লোক বলেছিল, আমরা আশ্চর্য হয়ে গেছি নির্বাচনের ফলাফল, আমরা আলাদা একটা নির্বাচন করতে চাই। এই মহারাষ্ট্রের গল্পটা, এটা বৈজ্ঞানিক কারচুপি নয়, এটা কারচুপি। এই যেই ধরনের কারচুপি, এটা আমি আবার বলছি আপনাদের, ভারতবর্ষের ইতিহাসে আগে আমরা কোনোদিনও দেখিনি। এবং ইতিহাসে যায় আমাদের চিফ ইলেকশন কমিশনার রাজীব কুমার, ওনার নাম ইতিহাসের বইয়ে আপনারা পাবেন। আমি শেষ কথা যেটা বলতে চাইছি হলো, এই পেহেলগামের সেই ঘটনা ঘটেছে, এটা প্রথম কথা হলো যে এই সময় যে হয়েছে, সবাই আশ্চর্য হয়ে গেছে। আপনারা বলবেন না যে 2019-এ ঠিক লোকসভা নির্বাচনের আগে পুলওয়ামা বালাকোটের ঘটনা ঘটেছে।
এবং আজকে আপনি জানেন, আমি জানি, সেই সময়কার জম্মু এন্ড কাশ্মীরের রাজ্যপাল যিনি ছিলেন সত্যপাল মালিক, উনি পরিষ্কার বলেছেন এটা হওয়া উচিত হয়নি। এটা সরকার সবকিছু জানতো, আমাদের বিএসএফ এর ওদের যা যা চেয়েছিল ওদের দেওয়া হয়নি। সেই সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কর্বেট পার্টি শুটিং করছিলেন। এই বছর হঠাৎ যে পেহেলগামের এই ঘটনাটা হল, সে সবাইকে অবাক করে দিয়েছে। একটা কারণ হলো বিহারের নির্বাচন এখনো সময় আছে, অক্টোবর নভেম্বরে হবে, আমাদের তারিখ এখন আমরা পাইনি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সব বড় বড় কথা বলেছেন যে এদের আমি বাঁচতে দেব না, বিশ্বের এক কোনো থেকে আরেক কোনো এদের আমি শেষ করে দেব। হঠাৎ দুদিন আগে ক্যাবিনেটের মিটিং হলো, এরপরে যখন জনগণনা হবে একটা প্রশ্ন থাকবে প্রত্যেক লোকের, জাত। পাঠানকোট সম্বন্ধে মোদীবাবু এখন কিছু বলেননি। হঠাৎ কাস্ট সেন্সাস, এই জাতের কথাটা। আমার কয়েকটা প্রশ্ন আছে, বিহারের বিধানসভা নির্বাচনের সঙ্গে এটা কোনো সম্পর্ক আছে বা নেই? আপনি বুঝতে পারবেন কয়েকদিন পর, আমিও বুঝতে পারবো। ঝাড়খণ্ডে বিজেপি জিততে পারেনি, জম্মু কাশ্মীরে জিততে পারেনি, এবং সামনের কয়েক মাসে কি হবে আমরা জানি না। সামনের বছর এই রাজ্যে তামিলনাড়ু, কেরালা, আসামে বিধানসভা নির্বাচন হবে। 2027 উত্তরপ্রদেশে নির্বাচন হবে। অনেক কিছু হতে পারে। সেপ্টেম্বর মাসে আমাদের মোদীবাবুর 75 বছর বয়স হবে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে সংচালক মোহন ভাগবত বলেছেন, যখন মানুষ নিজেদের ভগবান মনে করে, পরমাত্মা সৃষ্টি, এটা ধারণা তাদের পতনটা শুরু হয়ে যায়। কার অহংকার, এই কিভাবে এই দেশটা চালাচ্ছে, রাজ্যটা চালাচ্ছে, আমরা ফিরে এসেছি। কিন্তু সেই জোট রাজনীতির সময় আমরা ফিরে এসেছি। ওয়াকফের কেসটা কি হল? নীতিশ কুমার কি সাপোর্ট করেছিল? কেন নীতিশ কুমার জনতা দল ইউনাইটেড দুজন লোক পদত্যাগ করল? তেলুগু দেশম পার্টি কি হলো চন্দ্রবাবু নাইডু? ঠিক আছে, কেন্দ্রের কাছে পয়সা চাই, নতুন একটা রাজধানী বানাবেন উনি আমারাবতী বলে একটা জায়গায়। তো আমার বক্তব্য যে যদি তেলুগু দেশম পার্টি এবং জনতা দল ইউনাইটেড আমাদের কেন্দ্র সরকারকে বা স্বাধীনতা পার্টিকে সমর্থন না দেয়, এনডিএ না দেয়, আমাদের উনি মানে সংখ্যাগরিষ্ঠতা পাবেন না। এই ওয়াকফ নিয়ে আমরা দেখছি অনেক কিছু চেঁচামেচি হচ্ছে। একটা জিনিস অনেকে বলছেন না, ভারতবর্ষের সবচেয়ে ধনী ব্যক্তিদের ভিতরে একজনের নাম হলো মুকেশ আম্বানি। তার মুম্বাই শহরে তার একটা অট্টালিকা, মানে লম্বা একটা স্কাইস্ক্রেপার আছে, সেই জমিটা ওয়াকফের জমি। 5 তারিখ আমাদের সুপ্রিম কোর্ট কি বলবে কি বলবে না আমাদের একটু অপেক্ষা করতে হবে। তবে অনেকে ভেবেছিল যে এখন আমাদের যে চিফ জাস্টিস সঞ্জীব খান্না, যার কাকা না জ্যাঠা কাকা এইচআর খান্না ছিলেন, তিনি ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে তো আমাদের সুপ্রিম কোর্ট মানে আমাদের সবাইকে অবাক করে, যেমন চন্দ্রচূড় বাবু আমাদের অবাক করে দিয়েছিলেন, মোদীজিকে রেখে গণেশ পুজো হচ্ছে নিজের বাড়িতে। সঞ্জীব খান্না এসে বললে এই যে প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট যেরকম আছে ওইরকম থাকবে, ঠিক উল্টো। যে চন্দ্রচূড় যা বলছে তার ঠিক উল্টো, যে কোনো মসজিদের নিচে আপনারা কিছু করতে পারবেন না, আর্কিওলজিক্যাল সার্ভে তুমিও কিছু করতে পারবেন না। অনেকে অবাক হয়ে গেছে। তারপরে একটা সুপ্রিম কোর্টের বেঞ্চ ওরা বলল যে উত্তরপ্রদেশে আইন শৃঙ্খলা নো ল অ্যান্ড অর্ডার ইন উত্তরপ্রদেশ,
বুলডোজার রাজ চলছে। আমি বলছি না সুপ্রিম কোর্ট বলছি। তারপরে বললো চিফ জাস্টিস বললেন যে প্রত্যেক বিচারপতি তাদের কি সম্পত্তি এটা বলা উচিত সবার সামনে। They should disclose their assets, the valuation of the assets. তারপরে লোকেরা আরো অবাক হয়ে গেল যখন তামিলনাড়ু রাজ্যপাল টি.এন. রবিকে পরিষ্কার করে তুমি যা করেছো বেআইনি। সোজা একটা বিল একটা বিধানসভা পাস করেছে আর আপনি 1.5 বছর ধরে বসে আছেন। এরা খুব লেগে গেল, কারণ এরা একটা কথা বলল, মানে বেঞ্চের লোকেরা বলল যে রাষ্ট্রপতি 3 মাসের বেশি সময় নেওয়া উচিত না। একথা যেটা লোকেরা ভুলে যাচ্ছে, বলেছেন যদি 3 মাসের বেশি লাগে উনি লিখিত রূপে জানাবার উচিত যে কেন ওনার সময় লাগছে, এই বিলটা কেন এখনো। আমি নিজে একজন পেটিশনার, পেগাসাস কেস, এই কেসটা চলছে। এই সামনে সোমবার দিন কি হবে বা কেসটা ওদের অপেক্ষা করতে হবে। তারপরে আর আমাদের এই বিচারপতি আর এই চিফ জাস্টিস থাকবে না, ওনার কামটা শেষ হয়ে যাবে 13 তারিখ। তার আগেই এখন তার 2-4 দিন আগেই বড় ইস্যু শুরু হয়ে যাবে। তো অনেক কিছু বদলাচ্ছে, যে গতিতে বদলাচ্ছে আমরা সবাই আশ্চর্য হয়ে যাচ্ছি। বিশ্বে আমাদের একটা পুরো বিশ্বব্যাপী একটা আর্থিক একটা টার্ময়েল আমরা দেখছি। আমাদের ট্রাম্প বাবু কি করছেন বা করছে না। আমি যেখানে শুরু করলাম ওখানে শুরু করি। কোনাল কামরার খুব লেগে গেছে। তুমি আম্বানির ছেড়ে তাকে তুমি বডি শেম করেছো। না না না, আমিও খুব মোটা, আমি বেশি মোটা, আমার ওজন কমানো উচিত। ওইগুলো ওইভাবেই শুরু করলো। अंबानी ने आपको दिया डेटा और फिर बोला सुनो मेरा बेटा को जन्मदिन में सूरत में जंगल उपहार कर दिया। এটা একটা আরো অন্য সময় আপনাদের আমি বলবো এই জঙ্গল, এই চিড়িয়াখানা। ধন্যবাদ, নমস্কার। আপনাদের অনেকক্ষণ বসতে হয়েছে।